দাদা বাজাতো তখন গিটার, আমি তখন দেখতাম। ব্যান্ড অবভিয়াসলি রিহার্সাল হতো, আমার বাড়িতে রিহার্সাল হতো ওদের। চা খেতে খেতে গান লিখে ফেলা, এগুলো দেখে দেখে শেখা। দাদা একদিন বললো, বাহ তুই তো ভালো গাইছিস, রেকর্ড করে দেখি তোকে একদিন। তো আমরা সবাই সোনু নিগমে মিলেনিয়ালসরা এবং আজকে জেনজিরা সবাই ফ্যান। এবার তুই তাকে প্রায় ডে ইন ডে আউট দেখছিস, রাগ টাগ করেছে কোনোদিনও? কলেজটা করে বুঝতে পারলাম আমার সময় নষ্ট হয়েছে 3 বছর। সবার রাস্তা আলাদা আলাদা হয়, আমার রাস্তাটা একটু অন্যরকম। টাটকা টলিউড পডকাস্টে আরেকবার ওয়েলকাম, সবাইকে স্বাগত। এবং ফিভার 104 FM এর ইউটিউব চ্যানেল এবং ফিভার 104 FM এ যারা যারা আমাদের দেখছো বা শুনছো সবাইকে জানাই আমাদের একজন স্পেশাল গেস্ট আজকে এসছে। স্পেশাল গেস্ট কেন বলছি, কারণ হচ্ছে স্পেশাল, তাই তো? আচ্ছা, মুখটা দেখানোর আগে আমি ওর সম্বন্ধে বলি যে ওর অল্প একটি বাচ্চা ছেলে, মানে একদম ছোট্ট বাচ্চা শিশু একটুখানি। তার ওকে আমরা খুবই কাছ থেকে দেখেছি এবং আস্তে আস্তে কলকাতা থেকে বম্বে এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে এবং প্রচুর কাজ করছে এবং আশা করি আরও 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 কাজ ওর পাবো আমরা। সো লেটস ওয়েলকাম ইউভান। ইউভান, ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ স্টুডিওতে। তো তুমি আগেও এসছো, আমি এখানে অ্যাকচুয়ালি আমি ইউভানকে তুই করে বলি, কিন্তু এখানে আমি তুমি করে একটু মানে একটু নিজেকে একটু। তো ইউভান, এভরিথিং কেমন চলছে? শরীর টরীর ঠিক আছে? খুব ভালো। তো শরীরে একটু মানে একটু মাঝখানে একটা গন্ডগোল হয়েছিল। গন্ডগোল তো আমাদের জীবনে হতেই থাকে। ওই গন্ডগোলটা ফিক্স করে দিয়েছি। হ্যাঁ, এখন আমি খেয়ে চলে এসেছি আজকে। এই ডোন্ট মেনশন ব্র্যান্ড নেম, এটা কেটে দিও। ও আচ্ছা, আবার আমিও বুঝে গেছি। তো ফিক্স করে আমরা 6 মেরে চলে এসেছি। তুমি পান করছে। তো ইউভান কিন্তু একটি বাচ্চা ছেলে, ওকে দেখে ওকে মনে হয় বড় বড়। না না, তোর সম্বন্ধে আমি একটু জানি, মানে অনেকেই হয়তো তোকে সেইভাবে চেনে, অনেকেই আছে চেনে না। আমি চেনের পোর্শনটাকে একটু বাদ দিলাম, যারা চেনে না তাদের সম্বন্ধে একটু জানাই। তোমার গানের জগৎটা কবে থেকে শুরু হলো, মানে গান শেখা, এবং কোথা থেকে তোমার বাড়িটা কোথায়, মানে কোথা থেকে তুমি মানে? আমার বাড়ি হচ্ছে একদম নর্থ ক্যালকাটা, যেটা বলে বিডন স্ট্রিট, গিরিশ পার্ক। ও একদম মেন জায়গা। ইয়েস। আর ওখান থেকে আমার গান শেখা শুরু বলতে গেলে আমার দেখেই শেখা প্রথমে। আমার দাদা মিউজিক করতো আগে। আচ্ছা, তো নিজের দাদা? হ্যাঁ, প্রসেন দাদের একটা ব্যান্ড ছিল এলডোরাডো বলে। এলডোরাডো, প্রসেন মুখার্জি সম্বন্ধে বলি। প্রসেন মুখার্জি ফিভার 104 FM এর দীর্ঘদিন অ্যাজ এ কপিরাইটার হিসাবে কাজ করতো এবং এখন আমাদের সঙ্গে একটা অন্যভাবে আমরা ওকে চিনি অ্যাজ এ লিরিসিস্ট। অসাধারণ সিঙ্গার, অসাধারণ ট্যালেন্টেড একজন শিল্পী। তো এলডোরাডো, ইয়েস। তো দাদার নাম? আমার দাদার নাম সম্বিত হচ্ছে ফটোগ্রাফিতে খুবই ফেমাস এবং আমার খুব ভালো বন্ধু। আমি জানতাম না সম্বিত চোর ভাই। দাদা সম্বিতের দাড়িরও আমি ফ্যান। ভাই দা, সম্বিতের কাছে আমার একটা ফটো আছে, এখন আমাকে দেয়নি, দেখা হলে বলি কালকেই পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, মানে এটা ফটোটা অবশ্য তুলেছিল 10 বছর আগে। ওরে বাপ রে, ইয়েস, আমাকে অনেকবার ঝুলিয়েছে। মুশকিল হয়ে গেল। নো, ও আমাকে বলেছে দেবে না। তো দাদা বাজাতো তখন গিটার, আমি তখন দেখতাম। ওরা ব্যান্ড অবভিয়াসলি রিহার্সাল হতো, আমার বাড়িতে রিহার্সাল হতো ওদের। অনেক দোকানে চা খাওয়া, চা খেতে খেতে গান লিখে ফেলা, এগুলো দেখে দেখে শেখা আমার। ওখান থেকে গান আমার শুরু। দাদা একদিন বললো, বাহ তুই তো ভালো গাইছিস, রেকর্ড করে দেখি তোকে একদিন। রেকর্ড করে দেখলো, এবার তখন দেখলে হঠাৎ ভালো গেয়ে ফেলছি আর কি। মানে কপাল ভালো যাদের হয় তাদের ভালো দাদা থাকে। হ্যাঁ, আমারও তো। তো যাই হোক, সেখান থেকে আমার গান গাওয়া শুরু। ওই তারপর করতে 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 একটু একটু শোজ করা, অনিন্দদা, উপলদা, চন্দ্রবিন্দুর, যে ওদের সাথেও কখনো কখনো দেখা হতো আগে, তখন ওদের গানগুলো শুনে আমার খুব ভালো লাগতো আর কি। আমি খুব বড় ফ্যান ছিলাম চন্দ্রবিন্দু। হ্যাঁ, ওরাও মানে দর্জিপাড়ার, মানে অনিন্দদা ওরাও দর্জিপাড়া, এক্স্যাক্টলি, ওরা ওখানেই, হ্যাঁ ওখানকারই লোক। এবার বলছি তোমাকে, ওখান থেকে আমার শুরু। তারপরে ওই শোজ করা, টুকটুক করে এই শো করতে করতে তারপর একটা জিনিস, ভয়েস চেঞ্জ হয় আমাদের ছোটবেলায়, 12-13 বছরে। তখন আমার দাদা বলল, না এবার তোর শেখা উচিত। তখন আমি গেলাম আমার গুরু, একমাত্র গুরু রুচিরা পান্ডার কাছে। গুরু দিদি বলি আমরা, দিদি বলা হয় না, দিদির মতনই একদম। তো ওনার কাছে 10 বছর শেখা। আর তখন তো
কোনো গান গাওয়া টাওয়া নিষেধ ছিল, বলেই দিয়েছিল এখন গাওয়া যাবে না। তো সেটাকে ফলো করে আমি তখন কোনো পায়তারামও করিনি, বাড়িতে একা একা করেছি। তাহলে তোর মিউজিক তালিম বলতে গেলে ওনার সঙ্গে 10 বছর, এবং তাছাড়া কোটালি ঘরানা, ওকে, পণ্ডিত মানস চক্রবর্তী ছিলেন, তো ওনারই ঘরানার বেসিক্যালি রুচিরাদি ওনার, এখন তো রুচিরাদি অল ইন অল, তো রুচিরাদির কাছেই আমার শেখা। এখনো জাস্ট কথা হয়। তারপর তোর মিউজিক তালিম হওয়ার পরে তুই কি করলি, মানে তুই চেষ্টা করলি যে প্লেব্যাক করবি, বা তুই ধর মিউজিক অ্যালবাম, তোকে দেখতে ভালো, তুই ভাবলি না আমি হিরো হব, নায়ক হব? তখন দেখতে ভালো ছিল না, তখন আমি মোটা ছিলাম, ছোটবেলা গোলগাপ্পা ছিলাম, তখন আমি এসব কিছু ভাবিনি এত। তখন গানটাই করব, গান করব, তখন গান গেয়ে বেরিয়ে ঘুরে বেড়াতাম আর গান গাইতাম, এসব করতাম। তো যাই হোক, গানটা নিয়ে ছোটবেলার থেকে এটা ইচ্ছে ছিল যে ছবির জন্য গাইবো, প্লেব্যাক করব। এটা কি বাংলা সিনেমার জন্যই ভাবছিলিস নাকি? না, সব সেই করতে করতে আমার ওখান থেকে তারপর বেরিয়ে আমি চলে গেছিলাম বম্বে সাউন্ড ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতে। হঠাৎ করে চলে এলি? হ্যাঁ, হঠাৎ করে ভাবলাম কি করব, কলেজটা হয়ে গেছে, এবার কি করব। কলেজটা করে বুঝতে পারলাম আমার সময় নষ্ট হয়েছে 3 বছর। বাবা শুনে এসব শুনবেন না, কলেজ করবেন না, কলেজ করবেন, কিন্তু কলেজ ওটাতেই করবেন যেটাতে আপনার প্যাশন আছে, যেটাতে আপনি করতে চান, তাহলে ওই সময়টা নষ্ট হবে না আপনার। তুই বম্বে গেলি? হ্যাঁ, সাউন্ড ইঞ্জিনিয়ারিং করলাম দমন সুদ স্যারের ডিজিটাল একাডেমিতে করলাম। করার পরে তারপর ওখানে আমি অলরেডি তখন আই ওয়াজ স্ট্রাগলিং, যেটা বলে আই ওয়াজ ট্রাইং টু মিট পিপল, এগুলো করছিলাম, যেটা এখনো গানটাও তুই করতে। হ্যাঁ, গানটাও আমি চেষ্টা করতে থাকলাম, করতে করতে আর কি টুকটাক ওই গাইতে থাকতাম। তারপর তো কলকাতা ফিরে আসা, কোভিড। দমন সুদ স্যারের সঙ্গে তোর কিরকম? খুব ভালো, খুবই ভালো। তো কোনো মেমরি কিছু আছে যেটা দমন সুদ স্যারের সঙ্গে তুই বলতে চাইবি? মেমোরি বলতে অলসো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে যারা এখান থেকে যেতে চায় সাউন্ড ইঞ্জিনিয়ারিং, তারা ওখানে কিভাবে পৌঁছতে পারে? ইটস ভেরি ইজি। তুমি ওনাদের নাম্বার আছে, ইউ ক্যান কন্ট্যাক্ট, ওনাদের একাডেমি আছে, কন্ট্যাক্ট করো, অ্যান্ড দেন ইউ ক্যান প্রপার যেটা ফিজ হয়, স্ট্রাকচার হয়, সেটা করে। কতদিনের স্ট্রাকচার? প্রায় 1.5 বছর 2 বছর তো লাগে। ওখানে থেকে তুই করেছিস? বম্বে থেকে, হ্যাঁ, বম্বেতে থেকে করতে হবে তোমাকে। ইউ জাস্ট হ্যাভ টু কল দেম অ্যান্ড do the procedure and then you can get in, but I'll suggest কি যাওয়ার আগে ডু ইয়োর R&Ds, একটু নিজেও পড়াশোনাটা করে নাও। কারণ আমি ছোটবেলার থেকেই জবের থেকে গান করা শুরু করেছি, জবের থেকে আমার ক্লাসিক্যাল শেখার যে বছরটা 10 বছর, সেই বছরে কিন্তু আমি বস থাকিনি বাড়িতে। আমি কি হয়, কিভাবে রেকর্ডিং করে না করে, কারণ আমার দাদাও এগুলো করতো, তো আমি নিজে আমি নিজে ওগুলো নিয়ে ঘাটাঘাটি করতে করতে অনেকটাই এগিয়ে গেছিলাম। ওখানে যাওয়ার আগে একটা প্রাথমিক শিক্ষা আমার ওটা ছিল, করতে করতে মানে বাকিদের জন্য এটা ইম্পর্টেন্ট না, মানে এটা তো অবশ্যই করে রাখতে পারলে সবথেকে বেস্ট। ওখানে গেলি, ওখানের শিক্ষার পরে তুই ট্রাই করতে থাকলি? হ্যাঁ, ওখানে আমি শিক্ষা করে, মানে ওখানে তো শিখছিলাম, শিখতে শিখতে আমি গান গাইতাম, লোকেদের জন্য গান গাওয়ার চেষ্টা করছিলাম, আই ওয়াজ ট্রাইং টু মিট পিপল ওভার দেয়ার। করে তারপরে কোভিড হয়ে গেল, চলে এলাম। অ্যান্ড তারপরে একটা ব্যাকলগ আমার হয় জীবনে, যেটা আমার মা হঠাৎই আমাদের ছেড়ে চলে যায়, তো আই হ্যাড টু ফেস আ লট অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম। ফেরার 1 মাসের মধ্যেই ঘটনাটা ঘটে আর কি। তো আমি আর অবভিয়াসলি ফেরত যেতে পারিনি, কোভিডও হয়ে গেল। তো তারপরে আই ওয়াজ ইন কলকাতা, অ্যান্ড 2021-এ আমার কাছে একটা কল আসে, যে কলটা আমার এক বন্ধু আমাকে করে, তার নাম অরিজিৎ। ও আমাকে বললো, দেখ এরকম একটা অপরচুনিটি হঠাৎ এসছে যে সোনু নিগমের সাথে গাইতে হতে পারে, তো আর ইউ ইন্টারেস্টেড? আমরা হ্যাঁ ভাই, এইটাতে আমরা, এটাই একটা বড় জায়গা, সেটাতে আমরা। তো সেখান থেকে আরেকজনের সাথে কানেকশন, ওখান থেকে 2021-এ ইউ ফার্স্ট গট দ্য অপরচুনিটি যে হ্যাঁ সোনু নিগমের ব্যান্ড জয়েন। হ্যাঁ, তো ওখান থেকে কলটা এসে ওখান থেকে ও বললো, তারপর ওখান থেকে তো বাকি যেমন হয়ে যায় আর কি। সোনু নিগমের ব্যান্ড জয়েন করা কতটা, মানে কি প্রসেসটা ছিল, এবং হাউ ডিফিকাল্ট ইট ওয়াজ? একটু নার্ভাস ছিলাম, মানে হ্যাঁ, মানে তখন প্রথমে তো আমি রিয়্যাক্ট করিনি কিছু অত। আমি মেট্রোতে করে সাউথে কোথাও একটা যাচ্ছিলাম, ফোনটা এসছে, আমি বললাম হ্যাঁ ঠিক আছে, মানে চা কফি খেয়ে আমি বাড়ি ফিরে গেছি, আমি ঠিক আছে হোক, তারপর দেখা যাবে আর কি। তো হওয়ার পরে যখন কল ফাইনালি এলো যে হ্যাঁ দিস আর দ্য ডেটস অ্যান্ড ইউ হ্যাভ টু বি হিয়ার,
তো রিহার্সালে ডাকলো, আমরা রিহার্সাল করতে গেলাম। অ্যান্ড আমার মনে আছে রিহার্সালের সেকেন্ড অথবা থার্ড দিনকে উনি এসেছিলেন। আচ্ছা অ্যান্ড হি মেট আস। আচ্ছা দেন উই রিহার্সড। একটা গোটা টোর ছিল বেসিক্যালি, দুবাই, ইউকে, এরকম একটা টোর ছিল। হ্যাঁ আমার তোর সঙ্গে আমার সোনুজির ইভেন্টে গিয়েও মানে শোতে গিয়েও আমাদের আড্ডা হয়েছে, দেখা হয়েছে। এবার যেটা যেটা সবাই জানতে চাইবে, যে যেহেতু আমরা সবাই সোনু নিগমে মিলেনিয়ালসরা এবং আজকে জেনজিরা সবাই সোনু নিগমের ফ্যান, ভক্ত। এবার তুই তাকে প্রায় ডে ইন ডে আউট থাকছিস, দেখছিস, কিছু মুহূর্ত তো আমাদেরকে বল। রাগ টাগ করেছে কোনোদিনও? রাগে না তা নয়, একটা মানুষ যিনি যে পর্যায়ে উনি আছেন আর কি, সেই পর্যায়ে যদি একটা মানুষ থাকে তাহলে তো রাগ একটু থাকতেই হবে, নাহলে হবে না। তো সে রাগ করে, বাট রাগী উনি একদমই নন। উনি প্রচণ্ড পোলাইট, উনি প্রচণ্ড সেন্সিবল। ওনার এক একটা কথাতে আপনি মানে ওনার এক একটা কিছু বললেই অনেক কিছু শিখতে পারবে আর কি। ওনার এনার্জিটা খুব ইম্পর্টেন্ট আর কি। মানে ওনার উপস্থিতিটা এমন একটা এনার্জি ক্রিয়েট করে, একটা অরা ক্রিয়েট করে না, ওটা দেখেই অনেক কিছু শেখা যায়। মানে আমি হয়তো ভালো করে কথাও বলতে পারতাম না যদি ওনার সাথে আমার দেখা না হতো। তার কারণ আমি ওনাকে দেখে কিন্তু এগুলো অনেক গ্রাস্প করেছি, শিখেছি এই জিনিসগুলো। মোটামুটি তোদের হ্যান্ড হোল্ড করে মানে দেখায় যে এই জায়গাগুলো এরকম এরকম ব্যাপারও হয় না, মানে অনলি ইন দ্য রিহার্সালই তোরা ওটা দেখি? না আমি কিন্তু দেখেছি তোদের শো এর আগে একটা বড় সেশন হয়, শো এর আগে একটা বড় সেশন হয় এবং তুই ফুল স্টেজে একটা বিরাট। উনি কিরকম, মানে খুব কম আর্টিস্টকেই এটা দেখতে পাবেন, উনি অন্যরকম একটু, মানে ওনার জুনুন যেটা না, উনি কিন্তু সবকিছু রিহার্সালের ওপর ডিপেন্ডেন্ট হয়ে থাকেন না। উনি কিন্তু অন স্পট এমন এমন জিনিস ক্রিয়েট করে এবং সেটা চলে যায়, দিনের পর দিন, বছরের পর বছর চলে যাবে। স্টেজে আমরা ওনার সাথে যে জিনিসগুলো করি, ডান্স করি, কিংবা ওনার পাশে গিয়ে ওনার হাত ধরে যে গানগুলো করি, যে ধরনের হারমোনিসগুলো ওনার সাথে করি, শুকরান আল্লাহতে আমরা একটা হারমোনি করি, তো সেগুলো কিন্তু কমপ্লিটলি অন স্টেজ ক্রিয়েটেড। এগুলো কিন্তু আগের কোনো রিহার্সাল হয়নি। ওনার মতো একটা ক্যালিবারের আর্টিস্টের সাথে কাজ করতে গেলে একটা তোমারও একটা মানে লেভেলে না থাকলে কিন্তু হবে না, সেটা আমরাও জানি। তার জন্য আমরাও নিজেদেরকে সবসময় প্রস্তুত রেখেছি। যে কোনো মিউজিশিয়ানের সাথে উনি অন স্টেজ কিছু একটা করতে চাইলে হি ওয়ান্টস হিম টু রিয়্যাক্ট উইথ হিম। ভয় লাগে তো কোনো সময়? আমি জাস্ট এটা আমার জিজ্ঞেস। ভয় এই ব্যাপারটা হয়, লাগে ভয়, বাট ভয়টাকে আমি খুব পজিটিভলি দেখে নিই। আমারও একটু রাগ আছে আর কি, তো আমিও আর কি একটু বলেন আমিও করে দেখাবো আর কি। তো আমার এই ব্যাপারটা ছোটবেলার থেকেই আছে। তো হ্যাঁ, তো ওই জন্য আমাকে কেউ কিছু বললে আমি জেনারেলি চেষ্টা করি সেটাকে 100% দিয়ে ডেলিভার করে দেওয়ার আর কি। সেটা তো মানে একটা কিছু বললো তারপরে সঙ্গে সঙ্গে ডেলিভারি করাটা কতটা ইম্পর্টেন্ট, ওটা ইম্পর্টেন্ট। মানে ওনার মতন একটা শিল্পীর সঙ্গে কাজ করাটা তো ইজি নয়, কেন তাছাড়াও প্রায় সারা পৃথিবীতে শো করে। এবার নতুন মনে হয় আমেরিকা কোথাও একটা যাওয়া আছে। তারপরে ওনার তো ব্যাক টু ব্যাক কলকাতা তো শোজ আছে। হ্যাঁ, তোকে আমি বললাম ইউভান, কিন্তু নামটা এটা বলি, ইউভানের নামটা কিন্তু চেঞ্জ, মানে ওকে নামটা অরিজিনাল নামটা আমি বলবো না, কিন্তু হঠাৎ কবে চেঞ্জ করলে? না বলতে পারো, সেটাতে অসুবিধা নেই, কারণ আমি ওই নামটাতে দীর্ঘদিন বাংলা ছবিতে কাজ করে এসেছি। ও আচ্ছা, ওই নামটা দিয়ে সার্চ করলে আমার অনেকগুলো গান পাবে পুরনো, যেগুলো বাংলা ছবিতে আমার গাওয়া। নেয়া ধরে জড়িয়ে মন আছে, ওটা গাওয়া। আর কি চাও আছে এই মন্দির সাথে, ওইটা আমার গাওয়া। আর এবং শুভঙ্কর, আমরা দুজন মিলে অ্যাজ আ মিউজিক ডাইরেক্টর হিসেবে কাজ করেছি বাংলায়। শুভঙ্কর নামে তোরা মিউজিক করেছিস, আমি জানি এটা। তোরা কতগুলো কাজ করতে পেরেছিলিস সে সময়? এখন তো ওটা তো শেষ না, ওটা এখনো আছে বাংলায়। তো এখন মানে আমরা এক্ষুনি আমি ভেবেছিলাম তোরা চ্যাপ্টার মানে গুটিয়ে দিচ্ছি। না, কেন গোটাবো, একদমই গোটাই আছি আমরা। যারা শুভঙ্করের সঙ্গে কাজ করতে চাও প্লিজ। আচ্ছা, এখন শুভঙ্কর নামটা তো চেঞ্জ হতে পারে, শুভম ইউভান হয়ে গেছে। শুভম ইউভান, ইয়েস, চ্যাপ্টার আমি তাহলে পার্শিয়ালি রাইট। এবার তোর নামটা তোর কবে এই চিন্তা ভাবনা এলো নাম চেঞ্জ? আমার অনেক দিনের চিন্তা ভাবনা ছিল, সত্যি কথা বলতে। আমি শুভঙ্করটা অনেকদিন আগের থেকেই চেঞ্জ করতে চাইছিলাম, সাহসটা জোগাতে পারছিলাম না, কিন্তু এখন পেরে তারপর আমি ভাবলাম না, এবার করেই ফেলবো। কারণ মানে আমার ইচ্ছে ছিল। ব্যাংক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করলি? না, সেগুলো করিস না, খালি ফেসবুক প্রোফাইলের নাম, স্টেজ নেম। ইউভান নামটা যখন ফাইনালি চেঞ্জ হলো, কোনো পজিটিভ হলো? মানে কোনো
অবভিয়াসলি পজিটিভ হয়েছে, আচ্ছা, একদমই পজিটিভ হয়েছে। ইউভার নাম চেঞ্জ করতে না করতেই তাতে মানে সঙ্গে সঙ্গে আমি চলে গেলাম বম্বে, ওকে। যেটা আমি অনেকদিন যেতে পারছিলাম না অনেক বিভিন্ন কারণের জন্য। আমি নামটা চেঞ্জ করব? টোন পেপার সিজার করো। নো ওয়ে। এত অব্দি এসে এখন স্টোন পেপার সিজার যদি করতে হয় নাম চেঞ্জ করবার জন্য, টস করে দেখো, হেড হলে নাম চেঞ্জ, না ইউয়ান সরি এর থেকে ভালো আমরা অন্য বিষয়ে কথা বলি। তো তোর ফার্স্ট বাংলা সিনেমার কাজ কখন, কিভাবে হলো? প্রথম কাজ হচ্ছে আমার আর শুভমের পাওয়া প্রথম কাজ, যেটা আম্রপালি নামক এক ছবি আমরা করি। আচ্ছা, বনি সেনগুপ্ত, আয়ুষী এবং সোমরাজ দা স্টার কাস্ট ছিল। তো ওই ছবিটাতে আমরা সবকটা গান আমাদের করা, সেটাতেও লগ্নজিতাদির গাওয়া। তোর সঙ্গে লগ্নজিতার অনেকগুলো আছে। আরও একটা কোলাবোরেশন হচ্ছে, এখানে প্রথম ইন্টারভিউ আমার করা লগ্নজিতাদির সাথে। এবং হ্যাঁ, তো ওই ফার্স্ট আমার লগ্নাদিকে দিয়ে গাওয়ানো গানটা, এবং আরও অনেকগুলো গান ওই ছবিতে ছিল, আমরা করেছিলাম। ওইটা ফার্স্ট কাজ। তারপর সেকেন্ড আমরা করি পলাশের বিয়ে, যেটাতেও সোমরাজ দা আবার এবং সাথে মিমি চক্রবর্তী ছিলেন। আচ্ছা, তো ওইটা একটা ছবি আমরা করি। তারপরে লাভ ম্যারেজ নামক এক ছবি এসেছিল অঙ্কুশের, আচ্ছা, ওইটার বিজিএম আমরা করি চাকিদার ফিল্ম, চাকিদার ডিরেক্টর ছিলেন। হ্যাঁ, ওটার ব্যাকগ্রাউন্ড স্কোরিং আমরা করি। তো এরকম করতে করতে আর কি অনেকগুলো কাজই করা ছিল। হ্যাঁ, সব প্রথম প্লেব্যাক কোনটা ছিল? রূপকথা নামক একটা গান ছিল। না এরম ভাবে করিস না, দুটো লাইন শোনা না। আচ্ছা, যখন তুই আছিস এবং আমরা গানটা যদি একটু না শুনি, এটা তো অন্যায় হবে না? ঠিক যেমন তোকে ঘিরে আমার দারারা দারারা রারা দরে রারে দরারে দেরারে ডেরে রারে দেরারে রে রা, তোরার আমার রূপ কথা শুধু তোরার আমার, তোরার আমার রূপ কথা শুধু তোরার আমার, এটা ছিল। তাছাড়া আগের লিরিক্সটা আমার একদমই মনে নেই, আই এম রিয়েলি সরি। পলাশের বিয়ে তো তোর একটা গান হ্যাঁ, ছিল, ওটা মনে আছে। ওটা আমার সেকেন্ড গান হিসেব মতো। হ্যাঁ না, বাংলা ছবিতে হ্যাঁ সরি, আরেকটা গান ছিল যেটা আমার প্রথম গান বলা যায় বাংলা, আম্রপালিতেই তুমি এলে, যেটা লগ্নাদির সাথেই আমার আরেকটা ভার্সন। একটা লাইন গান। তুমি এলে আমার জোনাকিরা ফুলেরা গাছেরা জল জংলায় ঘোরে রাত পোহালে, কখনো কাছে দূরে অচেনা ভর দুপুরে তোমাকে কাছে পেলে, তুমি এলে ঝড়েরই ছলনাতে, তুমি যে কেন এলে। তাছাড়া তোর লাস্ট যে কাজটা, মানে যখন তোর সঙ্গে প্রথম দেখা হলো, আড্ডা হলো, লগ্নর সঙ্গে যে লাস্ট কাজটা, সেটা একটু তোর কাছ থেকে একটু শুনতে চাইবো। ওটা হচ্ছে দুর্গা ছবির গান। দুর্গা ছবির গান, গল্পের মতন গানটার নাম। বারিশ লিখেছে, আমি আর শুভম সুর করেছি। গল্পের মতন কোনো অঙ্কের মতন সবই যদি মিলে যেত ভালো হতো মন, গল্পের মতন কোনো অঙ্কের মতন সবই যদি মিলে যেত ভালো হতো মন, দেখে যাই জেগে জেগে স্বপ্ন আমি, ভেবে যাই কেমন হবে সেই আগামী, আছে সকলে তবু কি যেন নেই রে এখন, ও গল্পের মতন কোনো অঙ্কের মতন সবই যদি মিলে যেত ভালো হতো মন।
থ্যাংক ইউ ইউভান, মানে এত ভালো একটা কম্পোজিশন তোরা করেছিলিস তখন আমাদের গানটা, আমরা গানটা ফিভার 104 FM এ চালাই এবং বাংলা ইউটিউব চ্যানেলে যারা যারা শ্রোতা রয়েছে তাদেরকে বলছি যে প্লিজ লিসেন টু দিস ট্র্যাক, ফ্যান্টাস্টিক। এবার আসছি আমরা লাস্ট পর্যায়ে টাটকা টলিউড পডকাস্টে। এখানে আসার পেছনে যে আমরা এতগুলো কথা বললাম তার এই আড্ডার একটা সূচনা হয়েছিল। কারণ হচ্ছে এই আড্ডা ইউভানকে কেন আমি ডাকলাম অ্যাকচুয়ালি, তার পেছনে হচ্ছে ও রিসেন্ট কাজ। ও রিসেন্টলি একটি সিনেমা বেরিয়েছে ককটেল 2 বলে, এবং সেই সিনেমাতে ও একটি প্লেব্যাক করেছে এবং এই গানটি গেয়েছে নান আদার দেন প্রীতম চক্রবর্তীর সুরে এবং অমিতাভ ভট্টাচার্যার লেখা। এই গানটা কিভাবে এলো তোর কাছে? জার্নিটা একটু অন্যরকম, ঠিক আসেনি, মানে আমি সামহাও একটু দুপা আমি এগিয়েছি, তো তারপরে আমার কাছে গানটা চলে আসে। হ্যাঁ, তো ব্যাপারটা একটু অন্যরকম হয়েছে। বেসিক্যালি ওরা একটা ইনিশিয়েটিভ করেছিল এই গানটার একটা ভার্জন করার জন্য, যে গিয়ে পাঠাও লোকেদেরকে। তো আমি এবং আমার এক বন্ধু আছে সুমন বাগানি, সো ও আর আমি একদিন বসে আমরা বলি যে আমরা পাঠাবো করে। আমরা ট্র্যাকটাকে কি করি, ফ্লিপ করে দিই, একদম একটু অন্যরকম করি, মানে ট্র্যাকটা নিজেরাই। হ্যাঁ, ট্র্যাকটা নিজেরাই করে এবং আমি গানটা গাই এবং ও ট্র্যাকটা এত সুন্দর প্রোগ্রাম করে, আমি একটা অন্যরকম ভাইবে। তোর বন্ধুই প্রোগ্রামটা, হ্যাঁ, প্রোগ্রাম করেছে সুমন বাগানি এটা প্রোগ্রাম করলো আর তুই। ইয়েস, তো ট্র্যাকটা করার পর আমি গাই গানটা গাওয়ার পরে আমরা ওটাকে আপলোড করে দিই। আমি এটা দেখলাম প্রীতম চক্রবর্তী নিজস্ব চ্যানেল থেকে, অ্যালবাম থেকেই রিলিজ হয়েছে পরে। ওকে, পরে ককটেল 2 অ্যালবামেই ওরা নিয়েছে। হ্যাঁ, এবং মানে প্রীতমদার ফেসবুক চ্যানেলে পেজেও আছে, হ্যাঁ, নিজেই শেয়ার করে নিজেই করেছে, ইউটিউবে মনে হয়, ইউটিউবেও আছে। পাঠানোর পরে কদিন পরেই প্রীতম স্যারের টিম থেকে একটা কল আসে এরকম যে উই লাভড দ্য ভার্জন অফ ইয়ার্স এবং বিগ থিং আমরা মানে এটা তোমারটা রাখবো, সো সেন্ড মি দ্য ট্র্যাক, সেন্ড মি দ্য ভোকালস অ্যান্ড অল এভরিথিং। তো আমি সব কিছু ধরে পাঠিয়ে দেওয়ার পরে, অ্যান্ড দ্যাট অ্যারেঞ্জমেন্ট অলসো ওরা, মানে তোরা যেটা রেক করেছিস ওটাই আছে, বাট ওটাকে ওরা একটু জিনিসপত্র অ্যাডিশনাল কিছু করেছে, টুকটাক অনেক চেঞ্জেস করে আপলোডেড। মানে তাতে এক্সট্রা কোনো চেঞ্জ, মানে এক্সট্রা কিছু আমাকে আলাদা করে গাইতে হয়েছে কিংবা কিছুই না, যেটা রেখে গিয়েছি ওটাই প্রীতম স্যারেরও পছন্দ হয়েছে আমি যতদূর শুনেছি। না মানে প্রীতম দা নিজে শেয়ার করা একটা কাজ এবং সেটাকে একটা প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া এবং বিগ থিং। অ্যান্ড ফাইনালি যখন গানটা রিলিজ হলো, এবার ওরা ওখান থেকে ম্যাডক থেকেও, মানে প্রোডাকশন হাউস তো ম্যাডক, তো ওখান থেকেও বলেই দিল যে উই আর কিপিং দিস ট্র্যাক ইন দ্য অ্যালবাম অ্যান্ড with Arijit, with Sunidhi, this is one of your Sunidhi Chauhan with Arijit Singh, this is one of your একটা ভার্জন যেটা তোমার গলায় বেরোচ্ছে, সেটা অ্যালবামে থাকছে। ওফ, বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ, ইটস বিগ অ্যাচিভমেন্ট, তাই না? সবার রাস্তা আলাদা আলাদা হয়, আমার রাস্তাটা একটু অন্যরকম। এখন কি প্ল্যান? এখন আবার বম্বে এবং বম্বে থেকে বিদেশে? এখন তো সোনুজির সাথে টোর আছে মাঝখানে সামনে, বাট এখন তো আমি থাকি জেনারেলি বম্বেতেই, কলকাতা মাঝে সাঝে যাতায়াত করতে থাকি কাজের সূত্রে। তাছাড়া বম্বেতেই থাকা হয়, কারণ বম্বেতে আরও স্ক্র্যাচেস এরকম তো গাইতেই থাকি অনেক লোকের জন্য, তো স্ক্র্যাচেস গাওয়ার জিনিসটা তো আই থিঙ্ক সবাই জানে অলরেডি, এরকম আজকাল সবাই লোকই জানতে পারে। বম্বেতে কাজ হতেই থাকে, অ্যাড জিঙ্গলসের প্রচুর কাজ হয় যেগুলো আমরা করি। তো রিসেন্টলি আমি দিলজিৎ দোসাঞ্জের একটা কোকাকোলার অ্যাডও গাইলাম, সুযোগ পেলাম। তো এরকম তো গাইতেই থাকি। তাছাড়া হ্যাঁ, তো ওগুলো চলতে থাকে। তো বম্বেতে থাকাটা খুব ইম্পর্টেন্ট আপাতত আমার জন্য। আমার মনে হয় যে যেটা যেরকম ইম্পর্টেন্ট ও বম্বেতে থাকাটা, বম্বেতে কাজ করাটা এবং হিন্দি এবং ওই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো এবং তার পারফরমেন্স শোজ সব কিছু চলবে। তার সঙ্গে সঙ্গে আমি চাইবো, যেমন টাটকা টলিউড পডকাস্টের শ্রোতাদের সবার জন্যই চাইবো যে তুই আরও বাংলায় আরও কাজ কর। খুব ভালো লাগলো তোর সঙ্গে আড্ডা মেরে। থ্যাংক ইউ। আমরা খুব আশা করি খুব তাড়াতাড়ি আবার দেখা হবে, আবার আড্ডা হবে। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি ওভার হিয়ার। থ্যাংক ইউ সো মাচ ফর কলিং মি। আর প্লেজার, অ্যাবসলিউটলি। মানে ভালো সময় কাটলো আমাদের একসঙ্গে। থ্যাংক ইউ। তোর সম্বন্ধে অনেক কিছু জানলাম, লোকজন আশা করি অনেকটা ইনফরমেশন তোর সম্বন্ধে পেয়েছে, অনেক কিছু অজানা জিনিস জানেছে এবং আরও জানবে।
নিশ্চয়ই। টাটকা টলিউড পডকাস্টে তরফ থেকে অনেক ধন্যবাদ তুফান। থ্যাংক ইউ। আর অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আর টাটকা টলিউড পডকাস্টের সমস্ত শ্রোতাদেরকে জানাই যে আমরা এই যে পডকাস্ট যেটা আপনারা শুনলেন, আড্ডা যেটা শুনলেন, কেমন লাগলো প্লিজ আমাদের জানাবেন। ভালো লাগলো, খারাপ লাগলো, যা ইচ্ছে জানাবেন। আমরা আবার ফেরত আসবো। শুনতে থাকবেন, দেখতে থাকবেন টাটকা টলিউড পডকাস্ট।